জয়ন্তীর মা সোফার কাছে এসে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল। আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম না। তারপর আমি বললাম, আন্টি, আপনি আমার সাথে এমন করছেন কেন? সত্যি করে বলেন তো, আপনি আমার কাছে কি চান? জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখালো। আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে, আন্টি, এইসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বলল, বাবা রমেশ, তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে 6 মাস পর পর বাড়ি আসে। আর আমি তো একজন মানুষ, আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ, আমি যে আর পারছি না। বাবা রমেশ, তুই আমাকে একটু শান্তি কর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হেলা বন্ধুরা, আমি রমেশ, আমার বয়স 30। তবে আমি আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো, তখন আমার বয়স ছিল 18। সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম সুজন, সে আমার কাছে আসলো। সে আমার কাছে এসে আমাকে দেখে তার মনে হলো আমি খুব চিন্তিত। তারপর আমাকে জিজ্ঞেস করল, কি রে রমেশ, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? আমি বললাম, না রে বন্ধু, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি, এখন কি করব? তারপর আমার বন্ধু সুজন বলল, শুন রমেশ, এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই, তাহলে এক কাজ কর। আমার একটা চাচাতো বোন আছে, তুই তাকে কিছুদিন সময় দে, একটু ভালো করে পড়া। আর আমার চাচিও একজন হোম টিচার খুঁজছেন। বন্ধু সুজনের প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না। যদি তাকে পড়াই, তাহলে আমার দুইটা উপকার হবে। এক হচ্ছে আমার সময় কাটবে, দুই হচ্ছে কিছু টাকাও পাব, যা দিয়ে আমার হাত খরচ চলবে। তাই বন্ধু সুজনের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রথম দিন সুজনই নিয়ে গেল ওর চাচির বাসায় আমাকে। গুলশানে জয়ন্তীদের বাসা, সুন্দর 4 তলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল। সুজনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় কলিং বেলে টিপ দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শোপিস আর পেন্টিং, অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই জয়ন্তী হাজির। সুজকে দেখে জয়ন্তী বলল, ভাইয়া কেমন আছো? এতদিন পরে আসলা? সুজন ঘাড় নেড়ে বলল, ভালো আছি। তুই কেমন আসোস? এই দেখ, তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে। জয়ন্তী বলল, ইনি বুঝি আমার নতুন টিচার? বলেই সে হি 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 হাসি মারল। আমি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এ কি বিপদ রে বাবা, এটা হাসির কি হলো? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল। মহিলা ঘরে ঢুকতেই মনে হলো ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা, কথাবার্তা যেমন সুন্দর, তেমনি স্মার্ট। একদম অন্যরকম ভাবে কথা বলে। কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল সুজন। ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। কোথায় পড়ি? কি করি? বাবা কি করেন? একদম ফুল প্রোফাইল আর কি। আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি সপ্তাহে 4 দিন পড়াবো। ফ্রাইডে অফ,
আর দিনগুলো ফ্লেক্সিবল। যেদিন খুশি আসতে পারি। তবে সন্ধ্যা ৭টার পরে আসলে ভালো হয়। জয়ন্তী খুব ফাঁকিবাজ। তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম জয়ন্তীর টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন। মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই। বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। ১ ঘন্টা করে পড়ানোর কথা। বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে ৯:৩০ বেজে যায়। রাত বেশি হয়ে গেলে জয়ন্তীর আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি সুজনের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। কিন্তু এত ইয়াং যে উনাকে আন্টি ডাকতে লজ্জাবোধ করছে। উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে উনার বয়স ২৪ পার করানো যাবে না। কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে, মনে হচ্ছে উনার বয়স ৩৩ কি ৩৪ হবে। আমি উনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে জয়ন্তীকে পড়াচ্ছি। এখনো ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, জয়ন্তী, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? জয়ন্তী সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার। উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসে। ৩-৪ মাস পর পর আসেন। মাস খানেক থাকেন, আবার চলে যান। এবার ৪ মাস পার হয়ে গেল। তাও আব্বু আসছে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে। ওখানে কি একটা ঝামেলা হয়েছে। আসতে আরও মাস ২-১ দেরি হয়ে যাবে গু। এখন বুঝতে পারলাম জয়ন্তীর আম্মু সবসময় এত উদাস থাকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হয়। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম। কখনো ৭টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। জয়ন্তীর আম্মুর নাম ছিল তাসনোবা ফারিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন। উনার ছোটবেলার কথা। উনার এক ভাই পাইলট। উনারা এক ভাই এক বোন। তাহলে সুজনের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব অদ্ভুত। আমি এরকম বাংলা আগে শুনিনি। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর। আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, সুজনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত না। কি কথা শুনে কেমন যেন খটকা লাগল। মঞ্জিল মানে? আমি আর ঘাটালাম না। পরে সুজনকে ধরলাম। এই শালা, বলতো ঘটনাটা কি? প্রথমে তো ও বলতেই চায় নাই। পরে একটু একটু করে বলল, আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আঁতকে উঠলাম। বলে কি শালা? ওর নানা নাকি ২ বিয়ে করেছিল। বড় ঘরে ছিল জয়ন্তীর মা, আর ছোট ঘরে ছিল সুজনের মা। সুজনের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে। আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেইন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। সুজনের নানা নাকি এখনো উর্দুতে কথা বলে। ভালো বাংলা বলতে পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। বলে কি? যাই হোক, সেদিন থেকে আমি জয়ন্তীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। জয়ন্তী বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত। কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা জয়ন্তীর মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার ১৬ বছর বয়সে বিয়ে হয়ে যায়। ১৭ বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল। সেগুলা কিছুই হয়নি। উনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে। উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি নারী সঙ্গ পেয়েছি, যে কারণেই নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম।
মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি, আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি, কাজেই ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। জয়ন্তীর মা মাঝে মাঝেই ইংলিশে প্রশ্ন করে বসে, আমিও টাফট অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম। খুব পছন্দ করতাম। আমার মনে তখনও পাপ ঢোকেনি। কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে ঘুমে এসে আন্ডারওয়্যার মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এখন জয়ন্তীকে পড়াতে যাব। নতুন আন্ডারওয়্যার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনো শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই জয়ন্তীর মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি জয়ন্তীর মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছি এবং জয়ন্তীর মা আমার ট্রাউজারটা খুব ভালো করে দেখছে। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। জয়ন্তীকে পড়াতে গেলাম। আমি চা কফি কিছু খাই না, তাই জয়ন্তীর আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাত, নয়তো ফালুদা। জয়ন্তীর মায়ের হাতের ফালুদা, ওহ অপূর্ব স্বাদ। জয়ন্তী পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি, বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি। এমন সময় জয়ন্তীর মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম, আসছি বলে দৌড় দিল। মনে হয় টয়লেটে গেছে। জয়ন্তীর মা ট্রে এনেছে, তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা। নিছক দুর্ঘটনা, কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। জয়ন্তী দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। জয়ন্তীও এসে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে হি হি করে হাসছে। জয়ন্তীর মায়ের শাড়িতে লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো পা কাটে না যেন। আমি আর জয়ন্তী গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল। সরি বলা উচিত। আমি বললাম, জয়ন্তী তুমি একটু একা একা পড়, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব। এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা, আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ মুজে গেল। আমার সাথে চোকাচোকি হয়ে গেল। আমি যে কি ভীষণ লজ্জা পেলাম, কিন্তু জয়ন্তীর মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। জয়ন্তীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছে অন্য রকম রহস্য লুকিয়ে আছে। জয়ন্তীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না। আমি লজ্জায় জয়ন্তীর মার কাছ থেকে চলে আসলাম। জয়ন্তীর মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে, চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। জয়ন্তীর মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোয়ানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে জয়ন্তীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন, অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। একটু কি সেজেছেও? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে জয়ন্তীর মাকে আজকে একটু রোমান্টিক লাগছে। জয়ন্তীর মার অপূর্ব চেহারা, দেখতে অনেক আবেদনময়ও বটে। হয়তো বয়সের জন্য একটু চর্বি জমেছে। আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম, তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। জয়ন্তী বাসায় নেই। ওর মা বলল, আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দূর দূর করে কাঁপছিল। তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন জয়ন্তীর মা আমার অপোজিটের সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। উনার এখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে।
আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না। জয়ন্তীর মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। দর দর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো, বলেই উনি আমার কপালে হাত দিয়ে পরীক্ষা করার চেষ্টা করলেন। সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল। উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন, একই তোমার তো জ্বর নেই, তাহলে ঘামছ কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে। মুখ, কান, নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে। একই হতে যাচ্ছে। জয়ন্তীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল। একদম কাছে, যেখান থেকে উনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি আস্তে আস্তে পিছু হবার চেষ্টা করলাম। তারপরও কোনো কাজ হলো না। জয়ন্তীর মা সোফার কাছে এসে আস্তে আস্তে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল। আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম। তারপর আমি বললাম, আন্টি, আপনি আমার সাথে এমন করছেন কেন? সত্যি করে বলেন তো, আপনি আমার কাছে কি চান? জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখালো। আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে, আন্টি, এইসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বলল, বাবা রমেশ, তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে 6 মাস পর পর বাড়ি আসে। আর আমি তো একজন মানুষ। আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ। আমি যে আর পারছি না। বাবা রমেশ, তুই আমাকে একটু শান্তি কর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিল। তারপর আমি যখন কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, তারপর আন্টি আমাকে বলল, রমেশ, আজকে তুই যদি আমাকে খুশি করতে পারস, তাহলে এই দেখ, এখানে 50,000 টাকার একটি বান্ডেল আছে। এই সবগুলো টাকাই আমি তোকে দিয়ে দিব। কি বলবো বন্ধুরা, টাকার লোভ, বড় লোভ। আর তাছাড়াও আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। এই সময় আমার টাকাটার খুবই প্রয়োজন ছিল। তারপর বন্ধুরা টাকার লোভে পড়ে আমি জয়ন্তীর মার সাথে বাজে কাজ করতে রাজি হয়েছিলাম। কি বলবো বন্ধুরা, যদিও জয়ন্তীর মার বয়স একটু বেশি, তারপরও কি বলবো বন্ধুরা তোমাদেরকে, উনার এত পাওয়ার যা দেখে আমি সত্যি বিস্মিত হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রায় জয়ন্তীর মা টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে এই কাজটি করাতো। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, তোমরা যারা বউকে রেখে বেশি দিন দূরে থাকো, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবা। আর তাছাড়াও তোমরা বউকে রেখে দূরে থাকার চেষ্টা কম করবা। কারণ সর্বদাই স্বামী স্ত্রী একসাথে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। আর পরকীয়ার মতো ঘৃণ্যতম কাজে শয়তান কখনো প্ররোচনা দিতে পারে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে বাস্তব জীবনের একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম ঈশা। আমি একজন সাদামাটা কলেজ পড়ুয়া মেয়ে। প্রতিদিনের মতোই সেদিনও ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম। কিন্তু বাড়ি ফিরে বুঝলাম আজকের সন্ধ্যাটা ঠিক আগের মতো নয়। মা আর বাবা গ্রামের বাড়ি গেছেন এক আত্মীয়র অসুস্থতার খবর পেয়ে। আমি একা ভেবেছিলাম একটু পড়াশোনা করে কিছু গান শুনে ঘুমিয়ে পড়ব, কিন্তু ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই চমকে গেলাম। দাঁড়িয়ে আছে আমার কাজিন রাহুলদা, আর তার পাশে অচেনা এক ছেলে। পরিচয় দিল অভ্র নামে। রাহুলদা বলল, আমরা খুব কাছেই একটা মিটিং ছেড়ে এলাম, ভাবলাম তোকে একটু দেখে যাই। আমি হাসলাম। রাহুলদা সবসময় এরকম আচমকা হাজির হয়, কিন্তু এই নতুন ছেলেটা অভ্র, কিছু একটা আলাদা। ওর চোখে যেন কিছু না বলা কথা। তাদের ঘরে বসিয়ে চা দিলাম। কথা হচ্ছিল হালকা মেজাজে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল।
পুরো ঘর অন্ধকার। আমি মোম খুঁজতে বের হলাম, আর সেই অন্ধকারে ওদের সঙ্গে আমার সম্পর্কের এক নতুন গল্পের শুরু। ঘরের সব আলো নিভে গেছে। আমি টেবিলের ড্রয়ারে রাখা মোম আর ম্যাচ খুঁজে আনতে গেছি। মোম জ্বালাতে জ্বালাতে দেখি অভ্র আর রাহুলদা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে হালকা গল্প করছে। আমি ওদের সামনে মোম জ্বালিয়ে রাখলাম। আলো অভ্রর মুখটা ভালো করে চোখে পড়ল। মেয়েরা যেমন করে আমি একটু খেয়াল করলাম। চোখে শান্ত এক গভীরতা, ঠোঁটের সামান্য হাসি। রাহুলদা বলল, অভ্র আমার খুব কাছের বন্ধু, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কলকাতায় এসেছে একটা প্রজেক্টের কাজে। কি অভ্র? বিনীতভাবে বলল, তোমার রান্নার গন্ধটা বেশ ভালো, তুমি নিজে রান্না করো। আমি হেসে মাথা নাড়লাম। না না, চা তো বানাতে পারি, আর আজ সন্ধ্যায় তো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই কিছু রান্নাও করিনি। রাহুলদা বলল, চল তাহলে তোর তৈরি ম্যাগি হলেও খাই আজ আমি। হেসে রান্নাঘরে চলে গেলাম। অভ্র হালকা পায়ে পেছন পেছন এলো সাহায্য করার অজুহাতে। আমাদের কথোকথন তখনও হালকা, অথচ একটা অদ্ভুত স্বচ্ছ নীরব টান অনুভব করছিলাম। যেন দুজনের মাঝে এক অদৃশ্য লাইন তৈরি হয়েছে। অভ্র বলল, তুমি চুপচাপ, কিন্তু খুব সিস্টেমেটিক। আমি এই ব্যাপারটা পছন্দ করি কি? আমি জবাব দিলাম না, শুধু তার দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, ভালো লাগছে তাই না? ভালো লাগছে? কি তার কণ্ঠে যেন কিছু অপ্রকাশিত ছিল। রাতের সবাই একসাথে বসে হালকা গল্প করছিল। অভ্র অনেক গল্প জানে। তার কথায় হাসির সঙ্গে মিশে থাকত একটা নরম আন্তরিকতা। ওর কথা শুনতে শুনতে আমি নিজেও কখন যেন মন খুলে হেসে ফেলছিলাম। রাহুলদা হঠাৎ বলে উঠল, এই, তোকে আমার ছোট বোনের রান্না শেখাতে হবে, নিজের মতো করে। আজকাল অনেক কিছু তৈরি করে আবার ছবি তুলে স্টোরিতে দেয়। অভ্র হেসে আমার দিকে তাকিয়ে বলল, আসলে রান্না মনের ছোঁয়া লাগে, সেটা যদি থাকে স্বাদ ঠিকই চলে আসে। আমি একটু লাজুকভাবে বললাম, রান্না আমার ভালো লাগে না খুব, তবে খাওয়াতে ভালো লাগে। কি এই কথায় অভ্র চোখে একরকম প্রশংসার আভা ফুটে উঠল। তাহলে তুমি জয়ী, কারণ খাওয়াতে পারাটা সবচেয়ে বড় শিল। আমাদের কথার মধ্যে একটা নিঃশব্দ টান তৈরি হচ্ছিল, যা কেউ উচ্চারণ করছিল না, কিন্তু দুজনেই অনুভব করছিল। রাতে বিদায় নেবার আগে অভ্র হঠাৎ খুব শান্তভাবে বলল, আজকের এই সন্ধ্যাটা অনেক দিন মনে থাকবে। একটা মোমের আলোয় দেখা হাসি মনে গেঁথে রইল। আমি অবাক হলাম, কিন্তু কিছু বলিনি, শুধু হালকা মাথা নিয়ে বললাম, আবার আসবে তো? সে শুধু বলল, তুমি ডাকলে না এসে পারব না। অপর দিন সকালে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারদিকটা কেমন নিস্তব্ধ, পাখিদের ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। রাহুলদার মেসেজ, আজ বিকেলে আমি আর অভ্র আবার আসছি, তুমি থাকবে তো? আমি একটু দেরিতে বললাম, মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। বিকেলে সত্যিই তারা এলো, কিন্তু এবার অভ্রর মুখে একরকম আত্মবিশ্বাস আর চোখে গভীর মনোযোগ। রাহুলদা ঘরে ঢুকেই চানাস্তার কথা তুলল। আমি ওদের বসতে দিলাম। উঠোনে সাদা চাদর পেতে চারপাশে কিছু ফুলের টব সাজানো ছিল। আমি যখন হাতে চা নিয়ে উঠোনে এলাম, অভ্র এক দৃষ্টে তাকিয়ে বলল, তুমি না জানো, এই উঠোনটাই সবচেয়ে ভালো জায়গা, এত শান্ত। আমি মুচকি হেসে বললাম, আমার অনেক গল্প এই উঠোনে বসেই তৈরি হয়েছে। কি? সে খুব আস্তে বলল, তাহলে আজ আমার একটা গল্প এখানে তৈরি হোক। আমি চমকে তাকালাম ওর দিকে। মুখে ছিল একরাশ শান্ত, কিন্তু চোখে সেই একই অনুভবের ছায়া। কিছু বলার আগেই সে আবার বলল, তোমার গল্পেও আমিও একটা পাতার মতো জায়গা পেতে চাই। ও একটা নীরবতা পড়ে গেল। রাহুলদা পাশেই ছিল, কিন্তু কোনো কথা বলছিল না, যেন সেও কিছু বুঝে গেছে। আমি চোখ নামিয়ে বললাম, পাতা হবে, কিন্তু গল্পটা যেন হারিয়ে না যায়। ও সন্ধ্যার পর মা একটু ক্লান্ত ছিলেন। আমি নিজেই রান্নাঘরে ঢুকে পড়লাম হালকা খিচুড়ি আর বেগুন ভাজা করব বলে। এমন সময় অভ্র বারান্দা থেকে ডাকল, ঈশা, একটু সাহায্য দরকার। আমি মাথা বের করে বললাম, কি সাহায্য? আমি দেখতে চাই তুমি রান্নাঘরে কি করো। আমি হেসে ফেললাম, তুমি তো আগেই বলেছিলে রান্না শিল্প, কিন্তু দেখতে চাও নাকি শিখতে চাও? সে দরজার কাছে এসে দাঁড়াল। দুটোই, তবে তোমার হাত থেকে যদি কিছু খেতে পারি সেটা হবে আমার সৌভাগ্য।
ওহ, আমি একটু লজ্জা পেলাম। রান্নাঘরে ওর ঢুকে পড়াটা অদ্ভুত হলেও অস্বস্তিকর লাগল না, বরং পাশে একটা আশ্রয়ের অনুভব হচ্ছিল। ও পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে শুরু করল, যদিও চোখে পানি এসে গেল ওর। আমি হেসে বললাম, এবার বুঝলে, রান্না শুধু মশলা নয়, চোখের জ্বলবে এতে। সে মুচকি হেসে বলল, তোমার চোখে কিন্তু পানি আসে না, তুমি তাহলে অনেক অভ্যস্ত। গিয়ে আমি চুপ করে রইলাম। হঠাৎ করেই ওর কথায় এক ধরনের প্রশংসা লুকিয়েছিল, হয়তো অনেক বেশি। রান্না হয়ে গেলে আমি ওকে আস্তে করে একটা প্লেট এগিয়ে দিলাম। ও এক চামচ মুখে দিয়ে কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর বলল, তুমি জানো, এই স্বাদটা ঠিক সেই রকম যেটা মানুষ শুধু ভালোবাসার হাতে পায়। আমি এবার আর কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে একটা কথা মনে মনে বললাম, ভালোবাসা কি সত্যি এভাবে হেসেলের গন্ধে ধরা দেয়? রাত 10টার একটু পর বিদ্যুৎ হঠাৎ চলে গেল। বাড়ি ঘোর অন্ধকারে। সবাই টর্চ, মোবাইল জ্বালিয়ে হাঁটাহাঁটি করছে। এমন সময় অভ্র বল, ঈশা, একটু ছাদে যাবি? এমন অন্ধকারে ছাদে হাওয়া খাওয়া একদম অন্যরকম লাগে। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, তবু কেন যেন কি না কি বলতে পারলাম না। নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা দুজনে ধীরে ধীরে উঠে গেলাম ছাদে। চারদিকে নীরবতা, শুধু দূরের কোথাও কুকুরের ডাক আর বাতাসে পাতা উড়ে যাওয়ার মৃদু শব্দ। শহরের কিছু আলো মিলে ছাদের ছায়া তার অন্ধকার এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অভ্র দাঁড়িয়ে ছাদের প্রাচীরের উপর হাত রেখে চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো ঈশা, কখনো কখনো কিছু মানুষকে নতুন করে চিনতে হয়। পুরন সম্পর্কের ভেতরে ঢুকে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি বলছ আমাদের সম্পর্কে? ও চোখ নামিয়ে হাসল। হয়তো ছোটবেলায় তুই ছিলি খেলাধুলার সাথী, এখন তুই যে মানুষ হয়ে উঠেছিস তাকে আমি চেনার চেষ্টা করছি নতুনভাবে। আমি চুপ করে রইলাম। বাতাসে ওর কথাগুলো যেন আমার গায়ে নরম করে ছুঁয়ে যাচ্ছিল। তুই কি মনে করিস পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে? ওর কণ্ঠে সত্যি কেমন এক হালকা তপন ছিল। আমি ধীরে ধীরে বললাম, হয়তো সব কিছু আবার শুরু হয় একটা না গিয়েও, মাঝখানে থেমে গিয়ে অভ্র আমার দিকে তাকালো অনেকটা সময়। তারপর আস্তে করে বলল, তুই এইভাবে কথা বলিস কেন ঈশা? তোর মুখে কবিতার মতো শোনায়। কি আমি একটু লজ্জা পেলাম, চুপ করে রইলাম। তারপর নিচে নামার আগে শুধু বললাম, কবিতার মতো শুনলেও এই কথাগুলো আমার সত্যি। কি রাত! 10টার একটু পর বিদ্যুৎ হঠাৎ চলে গেল। বাড়িঘর অন্ধকারে, সবাই টর্চ, মোবাইল জ্বালিয়ে হাঁটাহাঁটি করছে। এমন সময় অভ্র বলল, ঈশা, একটু ছাদে যাবি? এমন অন্ধকারে ছাদে হাওয়া খাওয়া একদম অন্যরকম লাগে। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, তবু কেন যেন কি না কি বলতে পারলাম না। নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা দুজনে ধীরে ধীরে উঠে গেলাম ছাদে। চারিদিকে নীরবতা, শুধু দূরের কোথাও কুকুরের ডাক আর বাতাসে পাতা উড়ে যাওয়ার মৃদু শব্দ। শহরের কিছু আলো মিলে ছাদের ছায়া আর অন্ধকার এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অভ্র দাঁড়িয়ে ছাদের প্রাচীরের ওপর হাত রেখে ছাদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো ঈশা, কখনো কখনো কিছু মানুষকে নতুন করে চিনতে হয়। পুরনো সম্পর্কের ভেতরে ঢুকে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি বলছো আমাদের সম্পর্কে? ও চোখ নামিয়ে হাসল। হয়তো ছোটবেলায় তুই ছিলি খেলাধুলার সাথী, এখন তুই যে মানুষ হয়ে উঠেছিস তাকে আমি চেনার চেষ্টা করছি নতুনভাবে। আমি চুপ করে রইলাম। বাতাসে ওর কথাগুলো যেন আমার গায়ে নরম করে ছুঁয়ে যাচ্ছিল। তুই কি মনে করিস পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে? ওর কণ্ঠে সত্যি কেমন এক হালকা কাঁপন ছিল। আমি ধীরে ধীরে বললাম, হয়তো সবকিছু আবার শুরু হয় একটা না গিয়েও, মাঝখানে থেমে গিয়েও। অভ্র আমার দিকে তাকাল অনেকটা সময়, তারপর আস্তে করে বলল, তুই এইভাবে কথা বলিস কেন ঈশা? তোর মুখে কবিতার মতো শোনায়। কি আমি একটু লজ্জা পেলাম, চুপ করে রইলাম। তারপর নিচে নামার আগে শুধু বললাম, কবিতার মতো শুনলেও এই কথাগুলো আমার সত্যি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।
সেদিন বিকেলবেলা অরূপ আমাকে বলল, রিয়া, আমরা দুজনেই তো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন পরিবারকে জানানো দরকার গো। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম আমাদের সম্পর্ক মেনে নেওয়া সবার জন্য সহজ হবে না, তবু সাহস জুগিয়ে মাথা নেড়ে সম্মতি দিলাম। পরদিন সকালে অরূপ তার মাকে সব বলল। আমি সামনেই ছিলাম। অরূপের মা প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকালেন। রিয়া তো আমাদের ঘরের মতো মেয়ে, তোমরা কি সত্যি এমনটা ভেবেছ? আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি আস্তে করে বললাম, হ্যাঁ খালা, আমরা অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই অরূপের পাশে সারা জীবন থাকতে। সবার সম্মতি নিয়ে অবশেষে আমার আর অরূপের বিয়ে হয়ে গেল। বিয়ের সাজে আমি নিজেকে যেন চিনতেই পারছিলাম না। সন্ধ্যার পর সবাই বিদায় নিলে ঘরে একা আমি আর অরূপ। আমার বুকের ভেতর দুরু দুরু কাঁপন, যেন এটাই জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। অরূপ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর ঠোঁটে হালকা হাসি। সে আমার হাতটা ধরে বলল, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। তো বন্ধুরা, আমি রিয়া। বয়স 25 পেরিয়ে গেছে, অথচ এখনও আমার বিয়ে ঠিক হয়নি। বাড়ির সবাই দুশ্চিন্তায় ডুবে থাকে, কবে যে আমার ঘর হবে। আর আমি ভেতরে ভেতরে কেমন যেন শূন্য হয়ে যাই। এই একাকিত্বের সময়টাতে আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল আমার মামাতো ভাইয়া অরূপ। ছোটবেলা থেকেই আমরা খুব ঘনিষ্ঠ, একসাথে খেলেছি, গল্প করেছি, ঝগড়াও করেছি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সম্পর্কের ভেতর যেন নতুন এক টান অনুভব করতে লাগলাম। একদিন বিকেলে গ্রামের বাড়ির উঠোনে আমি একা বসেছিলাম। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আমি কি তবে কোনোদিনই ভালোবাসা পাব না? ঠিক তখনই অরূপ এসে পাশে বসল। হাসি মুখে বলল, রিয়া, তোমাকে এমন চুপচাপ আমি সহ্য করতে পারি না। তুমি হাসলে আমারও বুকটা ভরে যায়। আমি চুপ করে তার দিকে তাকালাম। কথার ভেতর লুকানো যত্ন আর স্নেহে বুকটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল আমার একাকিত্বের সব দেয়াল যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সেদিন সন্ধ্যার আলোয় অরূপের চোখের দিকে তাকিয়ে আমার মনে হল, এই মানুষটাই বুঝি আমার জীবনের সবচেয়ে আপন হয়ে উঠবে। দিনগুলো একে একে কেটে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম অরূপের ব্যবহার আমার প্রতি আলাদা হয়ে উঠছে। সকালে যখন আমি উঠি, সে বারান্দায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে চা বানিয়ে এনে দেয়। তুমি সারা দিন কাজ করো রিয়া, অন্তত সকালে একটু আমার সাথে বসে চা খাও। আমি অবাক হয়ে তাকাই, মনে মনে একটা অদ্ভুত টান অনুভব করি। সেদিন বিকেলে আকাশে হালকা বৃষ্টি নামল। আমি ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম অরূপও এসে দাঁড়াল। বৃষ্টি ঝরতে থাকল, চারপাশ ভিজে উঠল, আর আমরা দুজনেই ছাতার নিচে পাশাপাশি দাঁড়িয়ে গেলাম। সে আস্তে বলল, জানো রিয়া, তোমাকে ছাড়া এই বাড়িটা ফাঁকা মনে হয়। আমি কিছু বলতে পারলাম না, বুকের ভেতর শুধু কেঁপে উঠল। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল, আর সেই মুহূর্তে আমি প্রথমবার অনুভব করলাম আমার একাকিত্ব সত্যিই বদলে যাচ্ছে। বৃষ্টির দিনটা যেন আমাদের জীবনে অন্য রং এনে দিল। এরপর থেকে অরূপ প্রায় আমার পাশে এসে দাঁড়ায়। একদিন বিকেলে আমি রান্নাঘরে ব্যস্ত, হঠাৎ দেখি দরজার পাশে অরূপ চুপচাপ দাঁড়িয়ে। আমি বললাম, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? ভয় পাই তো? সে হেসে উত্তর দিল, ভয়ের কিছু নেই রিয়া, আমি শুধু তোমাকে দেখছিলাম। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম, অথচ মনে হচ্ছিল তার দৃষ্টি আমার ভেতরটা ভিজিয়ে দিচ্ছে। সেদিন রাতে ছাদে গেলাম হাওয়া খেতে। চারপাশ নীরব, শুধু চাঁদের আলো। অরূপ এসে পাশে দাঁড়ালো, বলল, রিয়া, তুমি কি কখনো ভেবেছ কেন আমি তোমার কাছে বারবার আসি? আমি চুপ করে রইলাম। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হচ্ছিল। অরূপ আসতে বলল, কারণ তোমাকে ছাড়া আমার জীবন যেন অপূর্ণ লাগে। চাঁদের আলোয় তার চোখে চোখ রাখতেই আমি বুঝলাম, এই টান আর শুধু সাধারণ টান নয়, এটা ধীরে ধীরে অন্য কিছুর দিকে গড়াচ্ছে। সেদিন রাতের পর থেকে আমি আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। অরূপের চোখের সেই কথাগুলো বারবার মনে হচ্ছিল, তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ লাগে। পরের দিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি একলা বসে কাপড় গোছাচ্ছিলাম। হঠাৎ অরূপ এসে দাঁড়াল আমার পাশে। বলল, রিয়া, তুমি আমাকে কোনো উত্তর দিলে না। সেদিন আমি কিছু বলার আগে সে আবার বলল, তুমি যদি না বলো
তাহলে আমি ভাবব তুমি চুপ থেকে সম্মতি দিয়েছ। আমার বুকের ভেতর কেমন ধকধক করছিল। আমি মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালাম, কিন্তু অনুভব করলাম অরূপ আস্তে আমার কাছে এগিয়ে আসছে। সে ফিসফিস করে বলল, রিয়া, তোমার চোখে আমি অনেক উত্তর দেখি। শুধু তুমি বললেই সব পরিষ্কার হবে। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, অরূপ, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু তোমাকে কাছে পেলে মনটা শান্তি পায়। অরূপ তখন হেসে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া তার হাতে এসেছে। আমরা দুজনেই বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা অন্যরকম মোড় নিতে চলেছে। সেদিন রাতে হঠাৎ বৃষ্টি নেমেছিল। আনিনা টিনের চালায় টুপটাপ শব্দ হচ্ছিল, আর আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজে যাওয়া কাপড় নামাচ্ছিলাম। ঠিক তখনই অরূপ এসে দাঁড়ালো আমার পাশে। মোমবাতির আলোয় তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় আমি হালকা কেঁপে উঠতেই সে আস্তে করে আমার হাতটা ধরল। আমি অবাক হয়ে তাকালাম। তার চোখে অদ্ভুত এক গভীরতা, যেন হাজার কথা না বলেও বলা হয়ে যাচ্ছে। রিয়া, ভয় পেও না, আমি আছি, অরূপ ফিসফিস করে বলল। আমার মনে হল তার হাতের উষ্ণতা বৃষ্টির সব ঠান্ডাকে দূর করে দিল। হাত ছাড়ানোর বদলে আমি নির্ভে দাঁড়িয়ে রইলাম। হালকা স্পর্শেই যেন বুকের ভেতর ঢেউ খেলে গেল। কিছুক্ষণ পর অরূপ আমার ভিজে চুলগুলো আস্তে সরিয়ে দিল কপাল থেকে। আমি চোখ নামিয়ে নিলেও হৃদয়ের ভেতরে এক অজানা আবেগ জমে উঠছিল। সে আর কিছু বলল না, শুধু মৃদু স্পর্শ আর নীরব দৃষ্টি। আর আমি অনুভব করলাম আমাদের দুজনের মধ্যে দূরত্বটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সেদিন বৃষ্টিটা থামার নামই নিচ্ছিল না। বাড়ির ভেতরটা অন্ধকার, বাইরে ঝড়ো হাওয়া। বিদ্যুৎ চলে গিয়েছিল। পুরো ঘরটা মোমবাতির ক্ষীণ আলোয় ঢাকা। আমি জানতাম ওই রাতে অরূপও আর বাড়ি ফিরতে পারবে না। কাকতালীয়ভাবে আমরা দুজন একই ছাদের নিচে আটকা পড়ে গেলাম। রাত গভীর হলে অরূপ শান্ত কণ্ঠে বলল, রিয়া, আজ মনে হচ্ছে পৃথিবীটা যেন শুধু আমাদের দুজনের জন্য থেমে গেছে। আমি চুপ করেছিলাম, কিন্তু সত্যি সেই নীরব রাত আমাদের দুজনকে আরও কাছে টেনে আনছিল। আমরা একসাথে বসে গল্প করছিলাম, শৈশবের স্মৃতি, হারানো স্বপ্ন আর ভবিষ্যতের ইচ্ছে নিয়ে। কথার ফাঁকে ফাঁকে কখন যে আমাদের দৃষ্টি এক হয়ে যাচ্ছিল আমি নিজেও টের পাচ্ছিলাম না। একসময় ঝড় আরও জোরে বইতে শুরু করল। অরূপ জানালার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তো আছি। তারপর খুব স্বাভাবিকভাবেই আমি ওর কাঁধে মাথা রেখে বসে পড়লাম। সেই মুহূর্তে মনে হল এটাই আমার নিরাপদ আশ্রয়। সারা রাত আমরা একসাথে বসেছিলাম, কখনো গল্পে, কখনো নীরবতায়, কখনো বা মৃদু স্পর্শে। ভোর আলোয় চোখ মেলতেও বুঝলাম সেই রাতটা শুধু ঝড়ের রাত ছিল না, বরং আমাদের সম্পর্কের এক নতুন সূচনা। সেই সকালে চারপাশে ভালোবাসার গন্ধ এখনও ছড়িয়েছিল। আমরা দুজনেই চুপচাপ বারান্দায় বসেছিলাম। আমি কিছুক্ষণ চুপ থেকে অবশেষে সাহস করে বললাম, অরূপ, তুমি কি কখনো ভেবেছ আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে? অরূপ প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, রিয়া, আমি অনেক ভেবেছি, কিন্তু তোমার মুখে শুনতে চাই তুমি কি চাও। আমার বুকের ভেতর হঠাৎই কেমন ঢেউ খেলে গেল। মনে হল এতদিনের জমে থাকা কথাগুলো আজ না বললেই নয়। আমি মাথা নিচু করে বললাম, আমার বয়স তো চলে যাচ্ছে, পরিবারও চিন্তায় আছে। যদি তুমি আমাকে জীবনের সঙ্গী হিসেবে ভাবতে পারো, আমি খুব খুশি হব। অরূপ থমকে গেল, তার চোখে বিস্ময়। তারপর ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি নেমে এলো রিয়াপ্রিয়া। আমিও তো ঠিক এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম। আমি চাই তুমি শুধু আমার গল্পের অংশ নাও, আমার পুরো জীবনের সঙ্গী হও। ওর কথাগুলো শুনে আমার চোখে জল এসে গেল। মনে হল আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সকালের সেই মুহূর্তে নরম সূর্যালোকে আমরা দুজনে যেন এক অদৃশ্য প্রতিশ্রুতির বন্ধনে বাধা পড়লাম। সেদিন বিকেলবেলা অরূপ আমাকে বলল, রিয়া, আমরা দুজনেই তো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন পরিবারকে জানানো দরকার।
আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম আমাদের সম্পর্ক মেনে নেওয়া সবার জন্য সহজ হবে না, তবু সাহস জুগিয়ে মাথা নেড়ে সম্মতি দিলাম। পরদিন সকালে অরূপ তার মাকে সব বলল। আমি সামনেই ছিলাম। অরূপের মা প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকালেন। রিয়া তো আমাদের ঘরের মতো মেয়ে, তোমরা কি সত্যিই এমনটা ভেবেছ? আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি আস্তে করে বললাম, হ্যাঁ খালা, আমরা অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই অরূপের পাশে সারা জীবন থাকতে। মুহূর্তটাই ঘরে নীরবতা নেমে এলো। তারপর অরূপের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের সুখ যদি এই বন্ধনে থাকে তবে আমি আপত্তি করব না, তবে সমাজের কথা ভেবে নিতে হবে। অরূপ হাত বাড়িয়ে আমার হাত চেপে ধরল। মনে হল আমাদের ভালোবাসার পথটা হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। সেই মুহূর্তে আমার ভেতরে এক অদ্ভুত শক্তি তৈরি হল। আমরা দুজন একসাথে থাকলে সব বাধাই পার করব। দিনগুলো কত দ্রুত চলে গেল বুঝতেই পারিনি। সবার সম্মতি নিয়ে অবশেষে আমার আর অরূপের বিয়ে হয়ে গেল। বিয়ের সাজে আমি নিজেকে যেন চিনতেই পারছিলাম না। সন্ধ্যার পর সবাই বিদায় নিলে ঘরে একা আমি আর অরূপ। মোমবাতির নরম আলো আর ভালোবাসার গন্ধে ঘরটা ভরে উঠেছিল। আমার বুকের ভেতর দুরু দুরু কাঁপন, যেন এটালি জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। অরূপ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর ঠোঁটে হালকা হাসি। সে আমার হাতটা ধরে বলল, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আমি ধীরে ধীরে মাথা নামিয়ে তার কাঁধে হেলান দিলাম। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা শেষ হল আজ। ঘরে তখন নিস্তব্ধতা। মোমবাতির আলোয় অরূপের চোখ যেন গভীর সমুদ্রের মতো। সে আমার কাছে এগিয়ে এলো, ধীরে ধীরে আমার হাতের আঙ্গুলগুলো নিজের হাতে মুঠো করে নিল। মনে হচ্ছিল যেন তার উষ্ণতা আমার শরীর মন ভরে দিচ্ছে। একসময় অরূপ আমার কপালে আলতো করে চুমু দিল। আমার ভেতরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। তারপর কাঁধে, চুলে, গালে তার প্রতিটি স্পর্শ যেন আমার সমস্ত ভয় আর দ্বিধা গলিয়ে দিল। আমি চোখ নামিয়ে ফেললাম, কিন্তু মনে হচ্ছিল আজ রাতটা আমাদের ভালোবাসার সবচেয়ে গভীর মুহূর্ত হয়ে থাকবে। আমরা দুজনেই একে অপরকে আঁকড়ে ধরলাম। কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ধ্বনি আর ভালোবাসার নীরব প্রকাশ। সেই রাত ছিল আমাদের জীবনের প্রথম সত্যিকারের মিলনের রাত, যেখানে ছিল শুধু চুম্বন, স্পর্শ আর অনন্ত আবেগের প্রতিশ্রুতি। এভাবেই আমাদের প্রতিদিনের ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। আমরা দুজনেই ভেবেছিলাম প্রেম আর সংসারই আমাদের জীবনের সবচেয়ে বড় হওয়া। কিন্তু একদিন হঠাৎ বুঝতে পারলাম আমার শরীরে নতুন পরিবর্তন আসছে। ডাক্তার দেখানোর পর যখন নিশ্চিত হলাম আমি মা হতে চলেছি, আমার চোখ ভিজে উঠল আনন্দে। আমি ভয়ে ভয়ে খবরটা তাকে জানালাম। সে আমার হাত ধরে শুধু বলল, রিয়া, এটা আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার। ও সেদিন থেকে আমাদের প্রতিটি মুহূর্তে শুধু একটাই ভাবনা, নতুন একটি প্রাণ আসছে আমাদের জীবনে, যে হবে আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আমার একাকিত্ব, দুশ্চিন্তা সব মিলিয়ে আমরা দুজন আরও কাছে চলে এলাম। একে অপরের সময় গড়াতে গড়াতে ৯ মাসের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। আর মাত্র ২ মাস, তারপরেই আমাদের সংসারে আসবে নতুন অতিথি। আমার শরীর এখন ভারী হয়ে উঠেছে, তবু সে আমাকে সবসময় শক্ত করে আগলে রাখে। আমার একটু হাঁটা, একটু বসা, সব কিছুতেই তার যত্ন যেন আমাকে আরও বেশি ভালোবাসার ভেতর জড়িয়ে ফেলে। রাতে শুতে গেলে সে নরম করে বলে, রিয়া, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের জীবন নতুন আলোয় ভরে উঠবে। আমি হাসতে হাসতে বলি, তুমি কি জানো, আমি ওকে অনুভব করতে পারি। আমাদের সন্তান নড়াচড়া করছে। সে আমার কোলের কাছে কান রাখে, আর আমি বুঝতে পারি আমাদের ভালোবাসা এখন শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং একটি নতুন প্রাণের রূপ নিচ্ছে। প্রতিটি দিন এখন আমাদের কাছে এক এক টুকরো আশা, আর ২ মাস পরে আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই, বরং মা বাবা হয়ে উঠব। সময় গড়িয়ে ৯ মাস পূর্ণ হল। ডাক্তাররা বললেন আর মাত্র কিছুদিনের মধ্যেই আমাদের সংসারে আসবে নতুন অতিথি। আমরা দুজনেই এখন প্রতিটি মুহূর্তে আশা নিয়ে
বাঁচছি আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বদলে যাওয়া চেহারা দেখি। মনের ভেতরে অদ্ভুত এক সুখের শিহরণ জাগে। আমার পেটে বেড়ে উঠছে আমাদের ভালোবাসার প্রতীক। রাতে সে আমার পাশে বসে আমার হাত ধরে ফিস করে বলে, রিয়া, আমাদের স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে। আমাদের সন্তান এলে সংসারটা একেবারে বদলে যাবে। আমি চোখ বুঝে হাসি, মনে মনে ভাবি হয়তো ভালোবাসার সত্যিকারের রূপ এটাই। একসাথে পথ চলা, একসাথে আনন্দ ভাগ করে নেওয়া এবং নতুন প্রাণকে পৃথিবীতে স্বাগত জানানোর প্রস্তুতি। আমাদের গল্প এখানে শেষ নয়, বরং এখান থেকেই শুরু এক নতুন সংসার, এক নতুন যাত্রা, যেখানে আমাদের ভালোবাসা আরও গভীর হবে এবং আমাদের সন্তানের হাসিতে ভরে উঠবে পুরো ঘর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।